দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। মহাখালীর যানজট কমানোর উদ্যোগে ভাটা পূর্বাচলের ডিপোতে এখনই সরছে না বাস টার্মিনাল। নানা অজুহাতে থেকে যেতে চাইছেন চালকরা। সরকার তো এখন বলছে কাঞ্চনের ওইদিকে একটু দূর হয়, কাঞ্চনের আরো আগে। একবার নিয়ে যাওয়া আরেকবার আনা, আর যাত্রীদেরও ওরানি আমাদেরও ওরানি। নাশকতা চালানোর মতো সক্ষমতা নেই আওয়ামী লীগের, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাসিনার সম্ভাব্য অনুষ্ঠান নিয়ে দিল্লির অবস্থান জানতে চায় ঢাকা। তারা আশা করে না যে ওখানে পলাতক একজন আসামি রাজনৈতিক কোনো কথা বলবে বা রাজনৈতিক বক্তব্য দিবে, সেটা ভারত সরকার সমর্থন করে না। বিরোধী দলের নেতারা ফ্যাসিস্টের ভাষায় কথা বলছেন, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই সনদ নিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন। কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের 4 কর্মকর্তা একযোগে সাময়িক বরখাস্ত। জেলা প্রশাসকের অভিযানে মিলল প্রমাণ। দেখলাম ডিসি সাহেব উনি চলে গেল আর কি, উনি চলে গেছে কিন্তু কিছু বলা যায় না আর কি। আসলাম আমরা একটা খারিজের জন্য, আইসা দিকে এখানে তালা মারা, ডিসি সাহেব নাকি ওনাদেরকে বরখাস্ত করছে না। ইরানে ভয়াবহ হামলার হুমকি দিয়ে পিছু হটলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্ত্র মজুদ নিয়েও ধোঁয়াশা মন্তব্য। আলোচনার দাবিকে নাকচ করেছে তেহরান। আমি দায়িত্ব ছাড়ার সময় আমাদের গোলাবারুদের মজুদ ছিল পরিপূর্ণ। দায়িত্ব ছাড়ার পরই সেখান থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ ইউক্রেনে পাঠানো হয়। দর্শক, এছাড়াও সংবাদে আরও যা দেখবেন। জাতীয় বৃক্ষ মেলায় নজর কেড়েছে নানা প্রজাতির বাঁশ। চারার পাশাপাশি পাতা দিয়ে তৈরি চায়ের প্রতি দর্শনার্থীদের আগ্রহ। এত ধরনের যে বাঁশ আছে এগুলোর আসলে আমাদের যত্ন নেওয়া উচিত, এগুলোর চাষবাস করা উচিত। আমাদের বাংলাদেশে একটা ডিফারেন্ট টাইপসের কিছু করছে, ওই জন্য ভালো লাগতেছে। এবারে পুরো আয়োজন। রাজধানীর মহাখালীর যানজট কমানোর উদ্যোগে ভাটা পড়েছে। এখান থেকে এখনই সরছে না আন্তজেলা বাস টার্মিনালটি। পূর্বাচলে যে ডিপোটি তৈরি করা হচ্ছে সেখানে যাবে শুধু টার্মিনালে অলস পড়ে থাকা বাসগুলো। এছাড়া বাসের চালকদেরও রয়েছে পূর্বাচলে যেতে অনীহা। ঢাকার তীব্র যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত 4টি বাস টার্মিনাল ঢাকার বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই 4টি স্থানান্তরিত বাস টার্মিনালের মধ্যে অন্যতম ঢাকার মহাখালীর আন্তজেলা বাস টার্মিনাল, যেটি সরে যাবার কথা রয়েছে পূর্বাচলে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর কতটুকু আগালো সেই স্থানান্তর প্রক্রিয়া জানবো এবার। 1984 সালে প্রতিষ্ঠিত প্রায় 9 একর জায়গা জুড়ে গড়ে ওঠা মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল রাজধানীর অন্যতম ব্যস্ত পরিবহন কেন্দ্র। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের প্রায় 400 থেকে 500 বাস প্রতিদিন এই টার্মিনাল ব্যবহার করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে অবৈধভাবে বাস পার্কিংয়ের কারণে সংকুচিত হয়ে পড়েছে মহাখালী এলাকার সড়ক। ফলে বছর জুড়েই লেগে থাকে তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টা নষ্ট হয় নগরবাসীর মূল্যবান সময়। এ পরিস্থিতি বদলাতে রাজধানীর 4টি আন্তজেলা বাস টার্মিনাল পর্যায়ক্রমে ঢাকার বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে পূর্বাচলের 3 নম্বর সেক্টরে। তবে পুরোপুরি সেই প্রক্রিয়া এখনও শেষ হয়নি। তাই আপাতত আগের মতোই মহাখালী টার্মিনাল থেকেই যাত্রী উঠছে বাসে। সেই জায়গায় যেহেতু টার্মিনাল থাকতেছে, একবার নিয়ে যাওয়া আরেকবার আনা, আর যাত্রীদেরও ওরানি আমাদেরও ওরানি। আর এখানকার যানজট নিরসন করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু কেউ যাইতে চায় কেউ যাইতেছে না। সরকার তো এখন বলছে কাঞ্চনের ওইদিকে একটু দূর হয়, কাঞ্চনের আরো আগে। কাজের অগ্রগতি কতটুকু জানতে আমাদের গন্তব্য পূর্বাচলের সেই 300 ফিটের অস্থায়ী বাস ডিপোতে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি পূর্বাচল উপশহরের 3 নম্বর সেক্টর।
কাগজে কলমে আর কিছুদিন পর এই জায়গাটিতে আসবে মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল। আর এই বাস টার্মিনালকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে কর্মযজ্ঞ, যা প্রায় শেষ পর্যায়ে। রাজুকের মালিকানাধীন প্রায় 10 একর জমিতে নির্মিত হচ্ছে এই অস্থায়ী বাস ডিপো। এখানে রাখা হবে মহাখালী টার্মিনালের অতিরিক্ত ও অলস বাসগুলো। ইতিমধ্যে বালু ভরাট কাজ প্রায় শেষ। নির্মাণ কাজের অগ্রগতি বলছে খুব শীঘ্রই চালু হবে এই অস্থায়ী ডিপো। এখানে একটা বাস টার্মিনাল হবে, এটি নিয়ে আমরা ইট ভাঙতে আছি। অলরেডি মাটি ভরাট করা, মোটামুটি মাটি সেলিং করা শেষ হয়ে গেছে। বাউন্ডারি গাইড ওয়ালের কাজ চলতেছে। আশা করি খুব দ্রুত এটা নির্ধারিত সময়ের আগে এটা হ্যান্ডওভার করা সম্ভব। চালক ও সহকারীদের জন্য রাখা হয়েছে অস্থায়ী বিশ্রামাগারের ব্যবস্থা, পাশাপাশি রয়েছে প্রয়োজনীয় পয় নিষ্কাশন সুবিধাও। এখানে যদি টার্মিনাল হয়ে যায় আর এরকম যদি পরিবেশ করে দেয় তাহলে তো অনেক ভালো। আর ওখানে তো থাকার পরিবেশ করে দেয় নাই। মহাখালী যদি আমরা যেতাম তাহলে আমার গাড়ির ভিতরে ঘুমা লাগতো সকালে, যে এখন সেটা না। এখন আমরা বেড আছে, এখানে থাকার ব্যবস্থা অনেক ভালো। গত 15 জুলাই 20টি বাস স্থানান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় পূর্বাচলের এই অস্থায়ী বাস ডিপো। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর মতো সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে সরকার একযোগে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি রাজধানীর মেট্রো স্টেশন ও আশুলিয়া সহ আরও কয়েকটি স্থানে বোমার মতো দেখতে বস্তু ঘিরে উদ্বেগ তৈরি হয় জনমনে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত কিংবা 5 আগস্ট ঘিরে কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটিও প্রশ্ন তৈরি করেছে। বিষয়টি নিয়ে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। উগ্রবাদী তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আর কি, আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের প্রত্যাবর্তন ইস্যুতে মন্ত্রী জানান, আরব আমিরাতে তার জামিন বাতিলের আবেদন দাখিল করতে ল ফার্মকে নির্দেশনা দেওয়া হয়েছে। আদালতের বিষয়টা পুরোপুরি না জেনে আমি বক্তব্য দিতে চাই না। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। দায়িত্ব পালনের সময় পুলিশের সদস্যরা একসঙ্গে যেন চা খেতে বা বিশ্রামে না যান সে বিষয়ে সতর্ক করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কেউ না কেউ গাড়িতে অ্যাটেন্ড করবে, সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তৃতা দেয়াকে সমর্থন করে কিনা সেটা ভারত সরকারকে স্পষ্ট করতে বলেছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামকে 5 আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এই কথাই বলেছেন। নিষিদ্ধ সংগঠন, তার সংগঠনের প্রধান যে একটা অনেক ধরনের ক্রাইমে সে হয়েছে, সাজাপ্রাপ্ত আসামি, উনি কোথায় কি বলছেন করছেন সেটার তো বাংলাদেশ সরকারের সে সময় নেই সেটার মানে জবাব দেবার। কিন্তু আমরা যেটা ফলো করছি যে ভারত সরকারও ইতিমধ্যে রিসেন্টলি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা আশা করে না যে ওখানে পলাতক একজন আসামি রাজনৈতিক কোনো কথা বলবে বা রাজনৈতিক বক্তব্য দিবে, সেটা ভারত সরকার সমর্থন করে না। যদি আমরা প্রয়োজন মনে করি সরকার সেটা ওনাদের সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করব। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে
মন্ত্রিসভা। এতে গুম করার অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আর গুমের ফলে মৃত্যু ঘটলে, মরদেহ পাওয়া গেলে অথবা 5 বছর অতিক্রান্ত হওয়ার পরেও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধান এতে যুক্ত করা হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া গুমের জন্য দণ্ডিত ব্যক্তির সম্পত্তি থেকে গুম হওয়া ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া যাবে এমন বিধান এই আইনে রাখা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের বিরুদ্ধে একটি মহল ভ্রান্ত ধারণার প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির এই সিনিয়র নেতা। সোমবার বিএফইউজে এবং ডিইউজের আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথাই বলেছেন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ঘিরে সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচিত সংসদের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়িত হবে। সংসদের বাইরে গিয়ে কিছু করার চেষ্টা হলে তা মেনে নেবে না সরকার। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। এই সকল কিছুই করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে এই লক্ষ্য অর্জন করার আর কোনো সাংবিধানিক নিয়মতান্ত্রিক কোনো মঞ্চ আমাদের কাছে নাই। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে চাই সরকার। তবে একটি মহল এ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। বিরোধী দল যখন গেল 91-এ একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেব না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন। কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। আলোচনায় সাংবাদিক নেতারা বলেন, স্বৈর শাসন, নির্যাতন ও দুর্নীতির অবসান ঘটিয়েছে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান। এখন লক্ষ্য একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার। এই বাংলাদেশে থাকবে বাকস্বাধীনতা, সুশাসন ও মেধার মূল্যায়ন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দালালরা করেন দাপ্তরিক কাজ, রয়েছে সেবা প্রার্থীদের শত শত অভিযোগ। আর এইসব অভিযোগের সত্যতা মিলল জেলা প্রশাসকের অভিযানে। এজন্য সোমবার গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের 4 কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দায়িত্ব অবহেলার অভিযোগ উঠছিল, যে কারণে জেলা প্রশাসক সোমবার কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে যান। এ সময় তিনি দেখতে পান সরকারি দাপ্তরিক কাজ বাইরের লোকজন বা দালালের মাধ্যমে করানো হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা ও সেবা গ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়া সহ একাধিক অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক শফিকুল ইসলাম, মোস্তফা কামাল ও তাপস চন্দ্রশীলকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়। আমার কাছে কিছু বলেনি, এটা নির্দেশনা নাই। আমি গাজীপুর যাইতেছি, এই জন্য আমি আমার ব্যক্তিগত কাজে যাইতেছি গাজীপুর। আপাতত বন্ধ, কারণ আমি তো থাকবো না, এই জন্যে। ওখানে প্রচুর পরিমাণ আবেদন পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ কাজ পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কয়জন কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য। কিছু বিষয়ে আমাদের নির্দেশনা আছে, কিছু বিষয়ে তাদের বুঝের ভুল আছে, সেগুলো আমরা ধরিয়ে দিচ্ছি এবং আমরা যে বিষয়গুলোকে নির্দেশনা দিয়েছি সেগুলো আমরা ফলো আপ করব। এরপরই ওই অফিসের সকল সেবা দিনের মতো বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন সেবা প্রত্যাশীরা। আমি জমি খাজনা দিতে আসছিলাম, চলে যাচ্ছে অফিস, তারা তালা দিয়ে যাচ্ছে।
ফর্ম জমা হয়ে গেছিলো কিন্তু সেটা পরে আর নেয়নি আর কি। আসলাম আমরা একটা খারিজের জন্য আইসা দিকে এখানে তালা মারা ডিসি সাহেব নাকি ওনাদেরকে বরখাস্ত করছে না কি করছে। উনি বলতেছে যে ডিসি সাহেব ডাকছে আমি তালা দিয়ে যাইতেছি, কিন্তু তালা দিয়ে যাওয়ার তো কোনো নিয়ম নাই। ওনার তো অনেক কর্মকর্তা আছে, উনি একা যাইতে পারে বা উনি মানে ডিসি সাহেবের সাথে সমন্বয় করতে পারে, কিন্তু ওনাকে মানে এই যে হাজার হাজার লোকের সেবা বন্ধ করে তো উনি যাইতে পারে না। একই দিন জেলা প্রশাসক শফিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে সেখানেও অনিয়ম দেখতে পান। সেখানকার কর্মকর্তাদের সতর্ক করেন তিনি। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। জাতীয় বৃক্ষ মেলায় শুধু ফলদ, বনজ বা ওষুধি গাছই নয়, দর্শনার্থীদের আগ্রহ রয়েছে নানা প্রজাতি বাঁশের প্রতি। মেলায় মিলছে দেশি বিদেশি বিভিন্ন জাতের বাঁশের চারা ও বাঁশ দিয়ে তৈরি গৃহস্থালির পণ্য। এমনকি বাঁশের পাতা দিয়ে তৈরি চায়ের প্রতি আগ্রহ রয়েছে দর্শনার্থীদের। জাতীয় বৃক্ষ মেলায় সবুজের আয়োজন, হাজার হাজার গাছের ভিড়ে দর্শনার্থীদের আলাদা করে আকৃষ্ট করছে বিভিন্ন জাতের বাঁশের চারা। জাতীয় বৃক্ষ মেলায় নানা ধরনের গাছের পাশাপাশি রয়েছে বাঁশের বিশাল সমারোহ। এখানে দেশি বিদেশি প্রায় 60 প্রজাতির বাঁশের চারা পাওয়া যাচ্ছে। সৌন্দর্য বর্ধন, পরিবেশ সংরক্ষণ কিংবা বাণিজ্যিক চাষের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন বাঁশ। বুদুম, বরাক, বৈজা, ঘটি, গুয়াডুয়া, মৌসো, শিরোসীমা, বালিসহ নানা জাতের বাঁশের চারা দেখতে ভিড় করছেন অনেকে। গাছের পাশাপাশি যে বাঁশও এখানে আছে এটা জানতাম না। এখানে এসে আমি বেশ কয়েক ধরনের বাঁশ দেখতে পেলাম। এখানে অনেক মাদার গাছও আছে, আবার অনেক চারাও হয়, ওরকমও দেখলাম। বাঁশগুলো দেখে অনেক সুন্দর, মানে পাতাগুলো বেশি সুন্দর। এত ধরনের যে বাঁশ আছে এগুলার আসলে আমাদের যত্ন নেওয়া উচিত, এগুলোর চাষবাস করা উচিত। শুধু বাঁশের চারাই নয়, দর্শনার্থীদের কৌতূহল বাড়াচ্ছে বাঁশের পাতা দিয়ে তৈরি বিশেষ চা। স্বর্ণা বাঁশের পাতা দিয়ে তৈরি হয়েছে এই বাঁশ চা। এ চায়ে রয়েছে বেশ কিছু শারীরিক গুণাগুণ, যা পাওয়া যাচ্ছে বৃক্ষমেলার কোয়ান্টাম স্টলে। আমাদের বাংলাদেশে একটা ডিফারেন্ট টাইপসের কিছু করছে, ওই জন্য ভালো লাগতেছে। আমরা স্বাভাবিকভাবে যে চা খাই এবং এই চাতে আমি একটু ভিন্নতা পাচ্ছি এবং খাইতেও মোটামুটি ভালো। বাঁশ দিয়ে তৈরি গৃহস্থলী ও শৌখিন পণ্য কিনছেন ক্রেতারা। বাঁশের পণ্যের মধ্যে সবচেয়ে ইউনিক লাগছে বাঁশের হ্যাঙ্গারটা, মানে এটা অরিজিনাল বাঁশের ফিনিশিং করে কালার করা। পাশাপাশি আর একটা সুন্দর লাগছে অরিজিনাল বাঁশের হচ্ছে ফুলের টপ। বাঁশের জিনিস, বাঁশের খুন্তি অনেক কিছু ইউজ করতে, এগুলো তো সম্পূর্ণ রেয়ার হয়ে গেছে। তো আই থিঙ্ক এগুলো আমাদের ইউজ করা দরকার। আমিও ট্রাই করতেছি একটা নেওয়ার। ফ্লাওয়ার ভ্যাস নিলাম, এটার মধ্যে ফুলের ছোট ছোট ফুলের গাছ লাগানো যাবে, ইনডোর প্ল্যান্ট, দেখতে ভালো লাগবে। এটা এক্সেপশনাল কিছু, তার জন্য। সংশ্লিষ্টরা বলছেন বাঁশ কার্বন শোষণ, ভূমিক্ষয় রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাঁশ হচ্ছে 30% বেশি অক্সিজেন প্রডিউস করে অন্য যে কোনো গাছের চেয়ে। এটা ভূমিক্ষয় রোধ করে, এটা ভূমিকম্প সহনশীল, এটা পানির লেয়ার কেটে এনে নিয়ে আসে। কার্বন ক্রেডিট হিসাবে, কার্বন সিঙ্কার হিসাবে হচ্ছে বাঁশের কোনো বিকল্প নেই। কিন্তু তিনি জানান পরিবেশ বান্ধব এই উদ্ভিদ চাষে আগ্রহ সৃষ্টি করা তাদের অন্যতম উদ্দেশ্য। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকার চারপাশের নদীপথে আবারও যাত্রীবাহী ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ? দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন জনতার কথায় থাকছে সেই প্রসঙ্গ। রাজধানীর চারপাশে নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনা করছে সরকার। লক্ষ্য সড়কের যানজট কমিয়ে নৌপথকে আরও কার্যকর এবং আকর্ষণীয় করে তোলার। তবে এর আগে নাব্যতা, দূষণ এবং অবকাঠামোগত অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। রাজধানীর যাতায়াতে ওয়াটার বাস চালু হলে ঠিক কতটা কার্যকর হবে, আজকের জনতার কথায় সেই প্রশ্নের উত্তরই খুঁজব। আমি মনে করি আপনার নৌপথে গেলে তাড়াতাড়ি হবে। যানজট, অনেক জ্যামজটের কারণে অনেক সময় লাগে যেতে। ওয়াটার বাসে যাইতে মানে আমাদের 1 ঘন্টা সময় লাগবে, আর এখানে বাসে গেলে আর বাইপাসে গেলে আমার 3 ঘন্টা সময় লাগে। এই সময় 2 ঘন্টা আমাদের বেঁচে যাবে। তো সময় কম লাগবে, জ্যামজট থাকবে না, মনে করেন আমাদের সুবিধা হয়। পানি এখানে সবচাইতে নোংরা এবং দুর্গন্ধ। এই দুর্গন্ধময় পানি যদি আমরা পরিষ্কারভাবে পাই, তাহলে অবশ্যই সেখানে আমাদের চলাচলের সুবিধা এবং নিরাপত্তার ইয়াটা হচ্ছে সবচাইতে বেশি। 20 মিনিটে যাওয়া যেত, আর এখন ওই যে নদীতে তো একটু সমস্যা আছে, তার কারণে যাইতে হয়তো আধা ঘন্টা লাগতো। যাত্রীরা হরানি কম হতো। দুর্গন্ধ যদি থাকে ওখানে তো অবশ্যই লোকজন যাবে না। সাধারণ যাদের তো রুচি সম্মত মানুষ আছে
অবশ্যই তারা এই দুর্গন্ধের ভিতরে যাতায়াত করবে না। এই বেরিবাদের রাস্তার কাজ চলে তো, সেহেতু আপনার ওয়াটার বাস দিয়ে গেলে বাচ্চা পোলাপান নিয়ে বমি করবো না, একটু যাইতে সুবিধা হবে আর কি। দর্শক, এবার দেখে নেব দেশের আরও কিছু টুকরো খবর নিয়ে দীপ্ত সংবাদে নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আপত্তির মুখে জুডিশিয়াল কিলিং শিরোনামের বিতর্কিত একটি বিলবোর্ড অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার সকালে প্যারিস রোড থেকে বিলবোর্ডটি সরিয়ে সেখানে নতুন বিলবোর্ড স্থাপন করা হয়। এর আগে গত রোববার নভোকালচার নামের একটি সংগঠনের উদ্যোগে বিলবোর্ডটি স্থাপন করা হয়েছিল। এতে যুদ্ধাপরাধীদের ছবি ব্যবহার করা নিয়ে শিক্ষার্থীদের একাংশ ও কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন আপত্তি জানায়। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে চাল বিতরণ শুরু হয়েছে 1 আগস্ট থেকে। এই কর্মসূচিতে 55 লাখ কার্ডধারী উপকারভোগী মাসে 30 কেজি করে চাল পাবেন 15 টাকা কেজি দরে। আগস্ট থেকে নভেম্বর এবং আগামী মার্চ ও এপ্রিল মোট 6 মাস এই সুবিধা দেওয়া হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নতুন বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া বা ইসিএ ঘোষিত হাওরের অভ্যন্তরে সব ধরনের হাউসবোট ও পর্যটকবাহী নৌযানের প্রবেশ ও চলাচল নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে হাওরে চলাচলকারী সব হাউসবোট ও পর্যটকবাহী নৌযানকে আগামী 10 আগস্টের মধ্যে নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়েছে। হাইড্রোলিক হর্ন ও হুটার সহ বিভিন্ন ধরনের অনুমোদিত হর্ন কোনো মোটরযানে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA। সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপক, উদ্ধার কাজ ও রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে তীব্র কর্কশ, আকস্মিক বা বিকট শব্দ সৃষ্টিকারী হর্ন বা যন্ত্র স্থাপন ও ব্যবহার নিষিদ্ধ। দীপ্ত বার্তাকক্ষ। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে দেখা মিলেছে একটি বিষধর কিং কোবরা সাপের। তবে সাপটি কাউকে দংশন করেনি বলে জানা গেছে। সোমবার সকালে একটি কুমির প্রজনন কেন্দ্রে পুরুষ কিং কোবরা সাপটি দেখতে পান বন বিভাগের কর্মীরা। দীর্ঘ ওই সাপটির ভিডিও মোবাইল ফোনে ধারণও করেছেন তারা। পরে সাপটি উঁচু দেয়াল পার হয়ে সুন্দরবনের গহীনে চলে যায়। কিং কোবরা পৃথিবীর অন্যতম দীর্ঘ বিষধর সাপ। এর 20 দাঁত, খুব লম্বা এবং আক্রমণ ক্ষমতা এত বেশি যে হাতির পুরো চামড়াও ভেদ করতে পারে। দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে যুক্তরাজ্যে চিকিৎসা নেয়ার পর দেশে ফিরেছেন খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সোমবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে তিনি দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন ইলিয়াস কাঞ্চন। গত বছরের আগস্টে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। টিউমারের বড় একটি অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ সম্ভব হয়নি। পরে তাঁর ব্রেন ক্যান্সার ধরা পড়ে। সবার উদ্দেশ্য যেটা বলার সেটা সবার দোয়া চায় এবং আমার দোয়া তাদের জন্য রইল। এটাই হলো আমার আসল কথা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে ভয়াবহ হামলার ঘোষণা দিয়ে পিছু হটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। তিনি দাবি করেছেন দ্রুত চুক্তির শর্তে ইরান ও পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে অস্ত্রের মজুদ কমে আসায় তেহরানের সঙ্গে আলোচনা চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ABC নিউজ এমন খবর দিয়েছে। আবারও কঠোর হামলার ঘোষণা স্থগিত করে শান্তির পথে হাঁটলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন হামলার সম্ভাব্য ব্যাপকতা টের পেয়েছে ইরান, সে কারণে তারা হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছে। আশেপাশের দেশে ওয়াশিংটনের মিত্ররাও একই অনুরোধ করেছে। তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ABC নিউজের প্রতিবেদন বলছে অন্য কথা। হোয়াইট হাউসের একাধিক সূত্রের বরাতে তারা জানিয়েছে গোলাবারুদের মজুদ ফুরিয়ে যাওয়ায় হামলার ঝুঁকি নিতে চাইছেন না ট্রাম্প। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর হামলা না চালানোর সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। ওই বৈঠকের সম্ভাব্য সামরিক পদক্ষেপ, কূটনৈতিক প্রচেষ্টা এবং সেসব সিদ্ধান্তের সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন জ্যেষ্ঠ কর্মকর্তারা।
বৈঠকে ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তিনি বলেছেন, হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত আরও কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই সামরিক পদক্ষেপের পরিবর্তে ট্রাম্পকে আলোচনার পথে এগোনোর পরামর্শ দেন কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে গোলাবারুদের ঘাটতির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনের চেয়েও বেশি মজুত রয়েছে পেন্টাগনের। আমাদের কাছে প্রয়োজনের চেয়ে বেশি গোলাবারুদ রয়েছে, সব ধরনের অস্ত্রের মজুতও আছে। আমাদের কাছে এত অস্ত্র রয়েছে যা বাস্তবে কখনোই পুরোটা ব্যবহার করতে হবে না। তবে আমি চাই আমাদের মজুত আরও বাড়ুক। মজুত কমার কথা কিছুটা স্বীকার করে ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ দেওয়ায় এমনটি হয়েছিল। আমি দায়িত্ব ছাড়ার সময় আমাদের গোলাবারুদের মজুদ ছিল পরিপূর্ণ। আমি যখন ওবামা প্রশাসনের পর দায়িত্ব নিই তখন পর্যাপ্ত গোলাবারুদ ছিল না। পরে আমি সেই মজুদ গড়ে তুলি, কিন্তু আমি দায়িত্ব ছাড়ার পরই সেখান থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ ইউক্রেনে পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প বর্তমানে রেকর্ড অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। মহাখালীর যানজট কমানোর উদ্যোগে ভাটা পূর্বাচলের ডিপোতে এখনই সরছে না বাস টার্মিনাল। নানা অজুহাতে থেকে যেতে চাইছেন চালকরা। সরকার তো এখন বলছে কাঞ্চনের ওইদিকে মানে একটু দূর হয়, মানে কাঞ্চনের আরো আগে। একবার নিয়ে যাওয়া আরেকবার আনা, আর যাত্রীদেরও ওরানি আমাদেরও ওরানি। নাশকতা চালানোর মতো সক্ষমতা নেই আওয়ামী লীগের, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাসিনার সম্ভাব্য অনুষ্ঠান নিয়ে দিল্লির অবস্থান জানতে চায় ঢাকা। তারা আশা করে না যে ওখানে পলাতক একজন আসামি রাজনৈতিক কোনো কথা বলবে বা রাজনৈতিক বক্তব্য দিবে, সেটা ভারত সরকার সমর্থন করে না। বিরোধী দলের নেতারা ফ্যাসিস্টের ভাষায় কথা বলছেন, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই সনদ নিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন, এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন। কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের 4 কর্মকর্তা একযোগে সাময়িক বরখাস্ত। জেলা প্রশাসকের অভিযানে মিলল প্রমাণ। দেখলাম ডিসি সাহেব উনি চলে গেল আর কি, উনি চলে গেছে কিন্তু কিছু বলা যায় না আর কি। আসলাম আমরা একটা খারিজের জন্য, আয়সা দিকে এখানে তালা মারা, ডিসি সাহেব নাকি ওনাদেরকে বরখাস্ত করছে না। ইরানে ভয়াবহ হামলার হুমকি দিয়ে পিছু হটলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্ত্র মজুদ নিয়েও ধোঁয়াশা মন্তব্য। আলোচনার দাবিকে নাকচ করেছে তেহরান। আমি দায়িত্ব ছাড়ার সময় আমাদের গোলাবারুদের মজুদ ছিল পরিপূর্ণ। দায়িত্ব ছাড়ার পরই সেখান থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ ইউক্রেনে পাঠানো হয়। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।